প্রতিদিনের মতো রামপুর গ্রামের সবাই চায়ের দোকানে আড্ডায় জমেছে। আজ এত দেরি করলে? হরিদা এখনো আসেনি কেন? সে ঠিক বলেছে, হরিদা এত দেরি করে থাকে না। তার কি শরীর খারাপ করলো নাকি? কে জানে, লোকটা বাসায় একলা থাকে, তাই বড্ড চিন্তা হয়। হরিদা ছাড়া আমাদের সন্ধ্যার আড্ডাগুলো একেবারেই নিস্তেজ লাগে। সে সবার সাথেই খুব ভালোভাবে মিশে যায়, কিছু বলার দরকার নেই। হরিদার জীবনের ঘটনাগুলো যতটা রহস্যময়, হৃদয় বিদারক, এখানে বসে থাকার চেয়ে ভালো চলো হরিদার বাড়ি যাই। এটা ভালো হবে। সে আমাদের হৃদয়ে এতটাই জায়গা করে নিয়েছে যে একদিনের জন্য তাকে মিস করাটা অদ্ভুত লাগে। মানিক এবং মিলন এই বিষয়ে কথা বলছিলেন, এমন সময় চায়ের দোকানদার বলল, তোমরা হরিদার বাড়িতে গেলে এই চাটাও সাথে নিয়ে যাও। সন্ধ্যায় আদা এবং তেজপাতার চা পান করার অভ্যাস আছে। হ্যাঁ, ঠিক বলেছে। হরিদার সন্ধেবেলা তোমার বানানো এক কাপ চা ছাড়া অসম্পূর্ণ। মানিক ও মিলন আদা আর তেজপাতার চা নিয়ে হরিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 10 মিনিট হাঁটার পর যখন তারা হরিদার বাড়িতে পৌঁছালে, তারা দেখল যে হরিদার বাড়ি অন্ধকার। সন্ধ্যায় একটিও বাতি জ্বালায়নি। ও হরিদা, দরজা খোলো। 2-3 বার ডাকাডাকি করার পর হরিদা দরজা খুলে দিল। হরিদা, আজ তুমি চায়ের দোকানে যাওনি কেন? এটা কখনো তো হয় না। মানিক, মিলন, তোমরা সবাই এসেছ? আসো, ভেতরে এসো। হরিদা ঘরের বাতি জ্বালায় এবং মিলন আর মানিকের সামনে বসে। মানিক তাড়াতাড়ি হরিদার হাতে দোকান থেকে আনা চা তুলে দেয়। তোমার কি শরীর খারাপ হরিদা? সন্ধ্যা হয়ে গেছে আর তুমি এখনো বাতি জ্বালাওনি। তোমার মুখ এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন? বলো তো কি হয়েছে? তোমরা সত্যিই আমাকে অনেক ভালোবাসো। আমি একদিনের জন্য যাইনি, তাই চা নিয়ে বাড়ি চলে এসেছো। হরিদা, তুমি কি এই রামপুর গ্রামের মানুষকে কম ভালোবাসো? যদি কারো সামান্যতম সমস্যাও হয় তাহলে তুমি প্রথম এগিয়ে আসো। হরিদা চা খাচ্ছে আর কে যেন চিন্তা করছে। মুখটা ফেকাসে হয়ে আছে। মানিক আর মিলনে কথা বলে যাচ্ছে, কিন্তু কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না। তুমি এত চুপ কেন? কি ভাবছো বলো? কিছুক্ষণ চুপ থাকার পর হরি বলে, আসলে আজ সকাল থেকে আমার শরীর ভালো লাগছে না। আমি শুধু তোমার দিকে তাকিয়েই বলতে পারি, কি হয়েছে? খোলাখুলি বলো কি হয়েছে। হ্যাঁ, আমি তোমাদের বলবো। আসলে আমার বড় ভাই দুর্গাপুর থাকেন। হ্যাঁ, তিনি 3 বছর আগে মিলন আর আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। আমাদের সেখানে খুব ভালো সময় কেটেছে। উনি খুব ভালো মানুষ, ঠিক তোমার মতো। কেন? ওনার কি কোনো সমস্যা হয়েছে? আমি কয়েকদিন ধরে তাকে চিঠি লিখছিলাম, কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না। আজ হঠাৎ একটা চিঠি পেলাম। বোর্দা কি লিখেছে? শুধু লিখেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে দেখা করা খুব জরুরি। হরিদা, এত চিন্তা কেন? উনি খুব অন্তর্মুখী মানুষ। ও সহজে ওর কষ্টগুলো ভাগ করে নিতে পারে না। ওনার স্ত্রী মৃত্যুর পর উনি ওখানেই থেকে গেল, ওর মৃত স্ত্রীর স্মৃতি ধরে। আমি ওনাকে অনেকবার বলেছিলাম আমার সাথে থাকতে, কিন্তু ও কখনো করেনি। আর আজ হঠাৎ করে ও এত চিঠি লিখেছে বলেই আমি চিন্তিত। হারিদা, তুমি অকারণে চিন্তিত। চিন্তার কিছু নেই। হয়তো উনি শুধু তোমাকে দেখতে চায়। আরে, এত চিন্তা করার কিচ্ছু নেই। চলো কালকে দুর্গাপুর যাই, ওখানে গিয়ে সবটা চোখে দেখে আসবে। মিলন ঠিক বলছে হরিদা। চলো আমরা 3 জনে তোমার বড় ভাইয়ের সাথে দেখা করে আসি। এতে তোমাদের দুজনের মন ভালো হবে। আমি আর মানিক এই ফাঁকে ঘুরেও আসলাম। তোমরা যাবে কিভাবে? এখন তো ধান কাটার সময়। তোমরা এত কাজ রেখে আমার সাথে যাবে কিভাবে? এই তুমি কি বললে হরিদা? আমার ছেলের চিকিৎসার জন্য তুমি ঢাকা গিয়েছিলে, আর আমি তোমার সাথে দুর্গাপুর যেতে পারবো না? হরিদা চিন্তা করে কিছু বলবে, তার আগেই মানিক মিলন বলে উঠল, আর কোনো কথা না, আমরা কালকে দুর্গাপুর যাচ্ছি। তোমার বড় ভাইয়ের হাতে বানানো বিরিয়ানি খেয়েছিলাম সেই 3 বছর আগে। এখনো হাতে গন্ধ লেগে আছে। হরিদার চিন্তার মুখে যেন হাসি ফিরে পেল। আচ্ছা, ঠিক আছে, আমি হেরে গেলাম।
তোমাদের মতো বন্ধু পেয়েও আমি ধন্য। এবার গিয়ে দেখি দাদাকেও নিয়ে আসতে পারি কিনা। হ্যাঁ, তোমার বড় ভাইকে নিয়ে আসলে তারও আমাদের সাথে থাকলে ভালো লাগবে। পরের দিন দুপুরবেলা তিনজন একসাথে দুর্গাপুরের উদ্দেশ্য রওনা হল। হরিদা রসগোল্লা ও পাঞ্জাবি নিল তার বড় ভাইয়ের জন্য। এই দেখে মানিক ও মিলন তাকিয়ে রইল হরিদার দিকে। যদিও বর্তমানে ভাইদের মধ্যে এত ভালোবাসা দেখাই যায় না। আমরা সবাই দুর্গাপুর বাসে উঠলাম। জানলার ফাঁক দিয়ে ছোট ছোট পুকুর আর গাছপালা দেখতে অনেক সুন্দর লাগছিল। বাস ঘণ্টাখানেক চলতেই হঠাৎ কি যেন একটা সমস্যা হলো। ঠিক করতেই ঘণ্টা লেগে গেল। বাস আবার চলাফেরা শুরু করল। ঘণ্টাখানেক চলার পর আমরা দুর্গাপুর চলে আসলাম। আস্তে আস্তে সোদে সন্ধ্যা হয়ে গেছে। বাস মাঝপথে না থামলে আমরা অনেক আগেই পৌঁছে যেতাম। মনে হচ্ছে আমরা তিনজন ছাড়া আর কেউ দুর্গাপুর নামই নিয়ে। এদিকে আবার টিপ টিপ বৃষ্টি শুরু হচ্ছে। চলো দেখি কোনো রিক্সা পাই কিনা। তারা রিকশা খুঁজল, কিন্তু রিকশা তো দূরের কথা, একটি মানুষও নেই আশেপাশে। রিকশার কথা ভুলে এখন হাঁটা শুরু করি। মনে হয় পুরো এলাকার সবাই আজ জলদি ঘুমিয়ে পড়েছে। এমনিতেও বেশি পথ নেই। আমার সাথে এসে তোমাদের হাঁটা লাগছে। তাতে কি হয়েছে? আমরা খেতে খামারে কাজ করা মানুষ, হাঁটা আমাদের জন্য বেশি কষ্টের কাজ না। চলো, দেরি করা ঠিক হবে না, অনেক রাত হয়ে গেছে। হরিদা আগে আগে হাঁটছে আর মানিক ও মিলন পিছে পিছে হাঁটছে। চারদিকে ব্যাঙ ও ঝি ঝি পোকার ডাক। হঠাৎ করে মিলনে মনে হলো তার পিছে কেউ আছে। কিরে মিলন, দাঁড়িয়ে পড়লি কেন? মনে হলো আমার পিছে পিছে কেউ হাঁটছে। বাস স্টপে তো আমরা সারা কাউকে নামতে দেখলাম গা। আচ্ছা, হাঁটো এখন, পানি দেখে হেঁটো, গর্তে পা ফেলো না। সবাই হাঁটা শুরু করল। হঠাৎ তারা তিনজনেই শুনতে পেল পানির উপর দিয়ে কারো হাঁটার আওয়াজ, এমনকি কারো শীতল নিঃশ্বাস নেওয়ার শব্দ অনুভব করল। হরিদা, এই এলাকার সকল মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে? আমিও অবাক হলাম। আগে তো এমনটা ছিল না। কি এমন হলো হঠাৎ? যাই হোক, জলদি হাঁটো সবাই, জায়গা আমার ঠিক মনে হচ্ছে না। সবাই জলদি হাঁটছিল আর তাদের মনে হচ্ছিল আশেপাশের ঘর থেকে ফিস ফিস করছে। তাদের দেখে হাসছিল কেউ অন্ধকার ঘরগুলো থেকে। তারা দ্রুত হেঁটে হরিদার বড় ভাইয়ের বাড়ি চলে এলো। ঘর দেখি অন্ধকার, বাতি জ্বালায়নি বোধহয়। হরিদা তার বড় ভাইকে ডাকা শুরু করবে, ঠিক তখনই দরজা খুলে গেল। তোমরা এসেছো, আসো আসো, ভেতরে আসো। দাদাকে দেখে হরিদা কিছু আর ভাবতে পারল না। সে তার পা ছুঁয়ে প্রণাম করল। হরিদাকে দেখে মিলন ও মানিক দুজনে দাদার পা ছুঁয়ে প্রণাম করল। তোমরা বসো এখানে সবাই। তোমার মুখটাকে এমন দেখাচ্ছে কেন দাদা? দেখে মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে ঘরে একা একা কাটাচ্ছ। হ্যাঁ, তা ঠিক। হয়তো একা একা সময় কাটাই, এজন্য চেহারার এই দশা হবে হয়তো। তোমাকে কতবার বলেছি আমাদের সাথে চলো। আমার সাথে থাকলে তোমার ভালো লাগবে, আর একলা একলা সময় কাটাতে হবে না। না রে, এখন আর অন্য কোথাও যাওয়ার সময় নেই। আমার এখন যাওয়ার সময় চলে এসেছে। মনে কি বলছো? বলবো, সব বলবো সময় হলে। আচ্ছা, বাকি কথা পরে হবে। এই নাও রসগোল্লা আর একটা পাঞ্জাবি। বরদা একটু চুপ থেকে কেঁদে উঠল। এই কি দাদা, তুমি কাঁদছে কেন? আমি যখনই কিছু আনি তুমি কেঁদে দাও দাদা। ছোট ভাই কিছু আনলে এমনি হয় রে। দাদা, এদিকে মানুষজন কি সন্ধেবেলা ঘুমিয়ে পড়ে নাকি? হ্যাঁ, এখন আর কেউ জেগে নেই, সবাই ঘুমি পড়েছে। মানিক লক্ষ্য করল এক কালো ছায়া দরজার পাশে। আচ্ছা, তোমরা বসো, আমি চা বানিয়ে আনি তোমাদের জন্য। কিছুক্ষণ পর মানিক দেখল দাদা রসগোল্লার হাড়ি বিছানার উপরেই রেখে গেছে। দাদা দেখি হাঁড়িটা রেখে চলে গেল রান্নাঘরে। যাই, আমি গিয়ে দিয়ে আসি।
আসার সময় চা নিয়ে আসিস। মানিক হাড়িটা নিয়ে রান্নাঘরে গিয়ে দেখে চুলার সামনে এক কঙ্কাল বসা। মানিককে আসতে না দেখে হরি ও মিলন চলে এলো রান্নাঘরে। হরি এই ভয়াবহ দৃশ্য দেখে ঘাবড়ে ওঠে। ওটা কি? তারা তিনজনেই দৌড় দিয়ে বের হয় ঘর থেকে। তারা দৌড়ে পালানোর চেষ্টা করছে, ঠিক তখন কিছু কঙ্কাল রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে। একটা কঙ্কাল হরিদার কাছে এসে দাঁড়ায়। দাদা, তুমি? আরে আমি তোর দাদা, তাই তো বলেছিলাম এখন আর তোর সাথে যাওয়া হবে না। আসলে এই গ্রামের কেউ বর জীবিত নেই, আমরা অনেক আগেই মারা গিয়েছি। এই কথা শুনে হরিদা চোখের জল ধরে রাখতে পারল না। দাদা, কাঁদিস না ভাই, করোনা মহামারীতে গ্রামের সবাই মারা গেছে, কারো অন্তিম সংস্কার হয়নি, তাই কারো আত্মার মুক্তি মেলেনি। তুই কি পারবি আমাদের অন্তিম সংস্কার করতে? দাদা তুমি? কাঁদিস না ভাই, সবাইকে একদিন মরতে হবে, আমার সময় হয়তো এতটুকুই ছিল। দাদা, তুমি আমাকে কিছু জানালে না কেন? আমি তোকে চিঠি দিয়েছিলাম, কিন্তু মহামারী এত বেশি যে তোর কাছে চিঠি যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়। দাদা, তাহলে তোমরা ডাক্তার দেখাওনি কেন? কতবার বলেছিলাম চেয়ারম্যানকে গ্রামের হসপিটাল মেরামত করতে, কিন্তু কেউ এগিয়ে আসলো না। সবাই গ্রাম ছেড়ে চলে গেল। যারা গ্রামে থেকে গেল তারা কেউ এখন আর বেঁচে নেই। হরি, তোকে আরো একটা কাজ করতে হবে। আমার বাড়ি আর জমি বিক্রি করে দিস, আর সেই টাকা দিয়ে গ্রামের হসপিটালটাকে নতুন করে চালু করিস। এই কথা বলে সবগুলো কঙ্কাল উধাও হয়ে গেল। পরের দিন হরি এলাকাবাসীর অন্তিম সংস্কার করল এবং গ্রামের হসপিটালটাকে নতুন করে চালু করো।